হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বিষয়টাই হলো, আজকে আলোচ্য বিষয়ই হলো হচ্ছে মারু, আর তার সাথে রয়েছে হচ্ছে আমাদের কিমাদি। যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে মারিয়া এবং ম্যান্ডি দুজনকে নিয়েই পজিটিভ ওয়েতে ভিডিও করছে। শুধু পজিটিভ ওয়েতে ভিডিও করছে বললে ভুল হবে, মানে একদম চেটে ভিডিও করছে। সেই কারণে ভুলকে ভুল দেখতে পাচ্ছে না, বা সঠিক যেটা দর্শকরা তুলে ধরছে সেটাকেও সে মানে সেই ভুলটাকেও সে ভুল বলে মনে করছে না। এবং কোন হিসাবে বলছে অবশ্যই সেই ভিডিওর মধ্যে, পুরো ভিডিওর মধ্যেই এগুলো আলোচনা করব। মারিয়া আজকে একটা ভিডিও ছেড়েছে, মারিয়া সেখানে কিছু কিছু কথা উত্তর দিয়েছে এবং সর্বপ্রথম একটা কথাই বারবার করে উঠে আসছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে প্রচুর মানুষের কথা, প্রচুর মানুষের কমেন্ট, এবং সেটা নিয়ে মারিয়া এবং পমপমও প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়েছে এত খাওয়া নিয়ে কথা বলেছে বলে। তখন বলছে যে আমি ডাক্তারের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েই সব কিছু করছি। হ্যাঁ, ভালো কথা, ডাক্তার যা বলবে সেটাই আমরা করব, এটা কিন্তু একদমই সত্যি কথা। কিন্তু ডাক্তারের বাইরেও কিন্তু আমাদের যারা অভিজ্ঞ রয়েছে তাদের মতামতের কিন্তু একটা দাম রয়েছে। হ্যাঁ, দাম রয়েছে। তোমার কমেন্ট বক্সে যেই সব মানুষগুলো এসে তোমার খাওয়া দাওয়া নিয়ে কথা বলছে, তারা নিশ্চয়ই তার অভিজ্ঞতার থেকেই বলছে। তোমরা নিজেরাই বলছো যে যারা যারা কথা বলছে তারা 20 বছর 22 বছর আগে গর্ভ ধারণ করেছিল, তখনই প্রসব হয়ে গেছে। তার মানে প্রযুক্তির অর্থে উন্নতি হয়েছে। প্রযুক্তির তো অনেক উন্নতি হয়েছে, 10-12 বছর 20 বছরে তো প্রযুক্তি প্রচুর উন্নতি হয়, কিন্তু অভিজ্ঞতা তার থেকে বেশি কাজে দেয়। আজকে তোমার ডাক্তার বলেছে যা ইচ্ছে তাই খেতে পারবে। আজ থেকে 14 বছর 13 বছর আগে আমাকেও আমার ডাক্তার বলেছিল যা ইচ্ছে তাই আমি খেতে পারবো, কিন্তু বিশ্বাস করো আমার বাড়িতে এসে আমাকে সেটা খেতে দেওয়া হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি চা এবং বিস্কুটের বদলে দুধ এবং সাবু খেতে পারো। দুধ এবং সাবু খেলে বুকের দুধ নামে এবং এই দুধ সাবু খাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে উপকার। আমরা যেমন যখন মা হয়েছি, আমাদের বিকেলে আমি তো চা যে বহু বছর, আমি তো চা এমনিতেও খাই না, এবং তারপরেও আমার মা কোনোদিনও আমাকে কিন্তু 1 কাপ চা দেয়নি। বিকেল হলে পরে মা এরকম বড় বড় গ্লাসে করে দুধ এবং সাবু, গরুর দুধ এবং সাবু দিত। তার কারণ বেস্ট ফিড করে বাচ্চা, যাতে প্রচুর পরিমাণে দুধ আসে। এবং সি সেকশনে যখন যেই মাগুলো আসে, আমি জানি না সবার কথা আমি বলতে পারবো না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সি সেকশনের মা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খায়। সেই কারণেই কিন্তু একটু হলেও দুধ কম আসে, প্রথম আসেই না, তারপরে টানতে আসে। সেই কারণে প্রচুর পরিমাণে কিন্তু দুধ সাবু, যেটা আমার পেটের পক্ষে সহজপাচ্য, আমার পেটের জন্য ভালো এবং আমার শরীরের জন্য ভালো, আমার বাচ্চার জন্য ভালো, পেটটাও ঠান্ডা থাকবে। আমি এই সময় শুধু আমার চিন্তা করলে হবে না তো, আমি একটা বাচ্চাকে জন্ম দিয়েছি, আমার চিন্তাটা তার জন্য করতে হবে। তুমি কি বললে, আমি তো খেয়ে ভালোই রয়েছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার তো এই হচ্ছে না, আমার তো সেই হচ্ছে না। সেই কারণেই তোমার বক্তব্য যে তুমি যেটা করছো সেটা ভালো না। তোমাকে দর্শকরা তোমার সন্তানের জন্য বলছে, তোমার জন্য তো বলছে, কিন্তু সর্বপ্রথম তোমার সন্তানের জন্য বলছে। তুমি এই কাজগুলো করছো। এই তেলে ভাজা পরোটা, আমার মনে পড়ে না, আমার সি সেকশনের পরে আমাকে পরোটা দেওয়া হয়েছিল, আমারও কিন্তু পেস্টিং, সেলাই আমারও না, দুটো সি সেকশন হয়েছে, দুটোই আমার পেস্টিং। তো এরকম করে যে পরোটা খাওয়া যায় 6-7 দিনের মাথায়, আমার জানা ছিল না। আমি তোমাকে দেখে অবাক হয়ে গেছি। ডাক্তার বলেছে বলে সর্বক্ষেত্রে সবই খেতে হবে এবং বাচ্চার দিকে তাকাবো না, এটা হতে পারে না। যখনই দেখবে তোমার বাচ্চা পেট ব্যথায় ভুগছে, তোমার বাচ্চার অ্যাসিড গ্যাস হচ্ছে, তোমার বাচ্চা ডিম পটি করছে, পটিটার মধ্যে না ডিম ছাড়া পটি হয় না, সেটা গ্যাসের পটি, সেরকম পটি করছে, তার মানে মনে করবে যে তোমার খাওয়া দাওয়ারই 19-20 হয়েছে। তুমি অতিরিক্ত জল ঘাটলে পরেও বাচ্চার ঠান্ডা লাগবে, এটাও তাহলে ঠান্ডাটা লাগলো কি করে বলো তো? তুমি অতিরিক্ত জল ঘাটবে, এই সময়টাতে তোমার বাচ্চার ঠান্ডা লাগবে। তাহলে কেন হয় এই যে মিল কেন, কিসের জন্য? কারণ ওই বাচ্চাটা শুধুমাত্র তোমার বেস্ট ফিডের উপরেই কিন্তু নির্ভর করছে, ওর একমাত্রই খাবার কিন্তু তোমার বেস্ট মিল্কটা। তাহলে সেটাই একদম উপযুক্ত খাবার তার জন্য এবং একমাত্র খাবার।
তা আমার থেকে আমার বাচ্চার কাছে খাওয়া যাচ্ছে, তার মানে আমাকে সেরকমই খাবার খেতে হবে যেটা খেলে পরে আমার বাচ্চার গ্যাস হবে না, আমার বাচ্চার কোনো সমস্যা হবে না। তুমি বারবার করে একটা কথাই বলছো, ডাক্তার আমাকে বলে দিয়েছে আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তোমার সমস্যার থেকে বেশি তোমার বাচ্চার সমস্যা যাতে না হয়, দর্শকরা এই দিকে কিন্তু দৃষ্টিপাতটা বেশি করেছে, তুমি বুঝতে ভুল করেছো। এবং তুমি বলছো যে তোমরা 20-22 বছর আগে হয়েছে তো তোমাদের সময় সেরকম হতো, কিন্তু এখন নয় না, এখনও তাই। ঠিক আছে, যাই হোক, তোমার খাওয়া দাওয়ার একদমই আমি কোনো কিছু দেখতে পেলাম না। এই সময় কি হয় তো, কালো জিরা বাটা খেতে হয়, জানো, কালো জিরা বাটা খেলে ব্যথা কমে, ভেতর দিকে টান ধরে, আর হচ্ছে দুধ তো আসে। কালো জিরা বাটা কিন্তু খুব দরকার, কালো জিরা বাটা কিন্তু খেতে হয়। তোমাকে আজ অবধি দেখলাম না, আমার মা তো প্রথম দিনই, আমি যখন সেকশন করে বাড়ি প্রথম দিন ঢুকলাম 4 দিনের মাথায় আমাকে কালো জিরা বাটা দিয়ে কিন্তু ভাত দিয়েছিল। আর কি দিয়েছিল, একটা লাড্ডু বানিয়ে দিয়েছিল, আমার ওগুলো মনে পড়ে না, বাজে খেতে। আর ওই একটা কালো জিরা, আমাকে তো আমি যে কত মাস পরে খেয়েছি আমি জানি না। এবার তুমি বলবে যে চিকেন খেলে তো কোনো সমস্যাই হচ্ছে না, পাতলা করে খাচ্ছি। সমস্যাটা তোমার হচ্ছে কোন দিক থেকে বলো তো, কনস্টিপেশন। এই সময় সি সেকশন হলে পরে আমাদের এমনিতেই কনস্টিপেশনের সমস্যা হয়। প্রতিদিন তোমাকে কিন্তু কনস্টিপেশনের ওষুধ খেতে হচ্ছে, তুই ভালো করে দেখো, ওখানে ওষুধের মধ্যে একটা কনস্টিপেশন ওষুধ খেতে হচ্ছে যাতে তোমার চাপ দিতে না হয়, চাপ দিলে সেলাইয়ের উপরে চাপ আসবে। সেই কারণে আমাদের এমন খাবার খেতে হবে যাতে ফাইবারযুক্ত থাকবে এবং আমাদের স্মুথলি সকালবেলা আমাদের সব কিছু পরিষ্কার হয়ে যায়। এবং কনস্টিপেশনের ওষুধ প্রতিদিন খেতে হবে। এবং যখনই তুমি চিকেন খাবে, যতই পাতলা খাও, সেখানে কিন্তু কনস্টিপেশনের একটা সমস্যা হবেই হবে। এই কারণেই কিছু মানুষ বলতো আগেকার দিনে যে চিকেন দেবো না, চিকেন দেওয়া যাবে না। অনেক দিন আগে তো চিকেন ছিলও না, তখন তো মাটনই ছিল। তারপরে তো চিকেন আসার পরে তো চিকেনই হয়েছে। আমার মা বহুদিন বাদে কিন্তু চিকেনের ঝোল দিয়েছিল। আমার তো ঠিকঠাক বলো না, মনেও পড়ছে না আমাকে কতদিন বাদে চিকেনের ঝোল দেওয়া হয়েছিল। একদম পাতলা জিওল মাছের ঝোল, ভাত, এগুলোই। দুপুর বিকালবেলা চা বিস্কুট না, সকালবেলা পাউরুটি, ডিম নয়। মানে তুমি ভেবেছো নার্সিংহোমে তোমাকে দিয়েছে বলে সবই ভালো হয়েছে, ওখানে কোনো সমস্যা হয়নি, বাড়িতেই আমি সেটাকে কন্টিনিউ করব। প্রতিদিন আমি করব, ওই ডিম সেদ্ধ খাবো, পাউরুটি খাবো, কলা খাবো। এতে কলা খেলেও কিন্তু একটা সময় দেখবে তোমার বাচ্চা ঠান্ডার একটা দোষ হয়ে গেছে। অনেক বেছে খেতে হয়, মাদের অনেক বেছে খেতে হয়। এবং তুমি বলছো ঘুম আমার হচ্ছে না, মা মানেই ত্যাগ। সর্বপ্রথম মার ঘুমকে ত্যাগ করতে হবে। এত কাতর হলে তো চলবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বপ্রথম ঘুমকে ত্যাগ করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যখন মা হয়েছো, আমি জানি এই সময়টা ভীষণ কষ্টের সময়, এবং এই সময়টা কিন্তু ডিপ্রেশন যাওয়ার মতনও একটা সময়। অতিরিক্ত ঘুম না হওয়ার পরে কিন্তু মানুষ ডিপ্রেশনে চলে যায়। প্রত্যেকটা মা কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে একটু হলেও পরেও ডিপ্রেশনের মধ্যে থাকে, কারণ প্রতিদিন রাতে তোমাকে জাগতে হচ্ছে, ছেলের মেয়ের পেছনে সময় দিতে হচ্ছে, নিজের যন্ত্রণা সেটাকে সহ্য করতে হচ্ছে। বিশাল বড় একটা সময়, এই একটা সময়, সেই সময়টা যতটা তুমি স্মুথ গোয়িং হবে, তোমারই ভালো হবে। তোমার দর্শকরা তোমার ভালোর জন্য বলছে, এই যে কথাগুলো বলছে তোমার খারাপ জন্য বলছে না, তো তোমাকে খারাপ উদ্দেশ্য করে বলছে না, যাতে তোমার শারীরিক কষ্টটা কমে, তোমার বাচ্চার কোনো সমস্যা না হয়, যাতে বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়, তার পেটের কোনো সমস্যা না হয়। এই কারণেই কিন্তু এই কথাগুলো বলছে। তুমি বলছো ডাক্তারকে আমি বলে নিয়েছি, সর্বক্ষেত্রে ডাক্তার কাজে দেয় না, কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতাও কাজে দেয়। ঠিক আছে, যাই হোক, বাদ দিলাম সেই কথাটা। থাকলো তোমার ওই চালচলন ভীষণ বাজে, না বলে পারলাম না, ভীষণ বাজে। সুতপা একদম ঠিক কথা বলেছে। ওড়না নিতে পারো না, একটা ওড়না নেওয়া যায় না, ভিডিও ক্লিপ কতটুকু করছো? ওই হাঁটার সময় একটুখানি তো গায়ের মধ্যে মোটা একটা ওড়না ফেলতে পারে। তোমার মা যেরকম গায়ের মধ্যে ওড়না ফেলে সামনে আসে, তবুও মাঝে মাঝে বাজে হয়ে আসে। যাক, তাও তোমার মা যেরকম ওড়না ফেলে গায়ের মধ্যে ওড়না ফেলে আসে, সেরকম তো ওড়না ফেলে আসতে পারো। অড লাগছে, জঘন্য লাগছে। তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিচ্ছ, হাজার হাজার মানুষ তোমাকে দেখছে, জঘন্য লাগছে, দৃষ্টিকটুর লাগছে, দেখা যাচ্ছে না ওই ভিডিও। এবার তোমার
সাগরিত যে এখন হয়েছে, যে তোমার দালাল এখন আপাতত হয়েছে, সে হ্যাঁ আমাদের কিমা দিদি বলছে যে এই মাতৃত্বকালীন অবস্থাতেই মারুকে খারাপ নজরে দেখছে, খারাপ বলছে, সে হচ্ছে তাদের চরিত্র খারাপ, তাদের নজর খারাপ। কারণ এই সময় মার ব্রেস্ট অনেক বড় বড় হয়, কারণ প্রচুর পরিমাণে সেখানে মিল্ক আসে, দুধ আসে, সেই কারণে কি বড় বড় হয়, স্বাভাবিক কথা, এই সময় হওয়ারই কথা। কেন একটা বাচ্চার জন্ম দেওয়া মামুলি ব্যাপার নয়, বাচ্চা জন্ম দিবে এবং ওই বাচ্চাটা আমার খাবার উপরেই 6 মাস থাকবে। 6 মাস তো মানে বাইরের কিছুই না, 6 মাস শুধু ওই বাচ্চাটা কিন্তু আমার মিল্ক খেয়েই বড় হবে, তাহলে বিশাল বড় একটা দায়িত্ব, ঠিক আছে। কিন্তু এবার আমাদের কিমা দিদির কথা যে এখানে মাতৃত্বর এটা সমস্যা, এটা মাতৃত্ব মানে এটা আলাদা লেভেলের, অবশ্যই মাতৃত্ব মানে আলাদা লেভেলের, মানে মাতৃত্ব নিয়ে কথা বলার ক্ষমতা সবার হয়ে ওঠে না, বা বললে পরেও খারাপ লাগে মাতৃত্ব নিয়ে, কিন্তু মাতৃত্বটা আলাদা, কেয়ারলেসটা আলাদা, সোশ্যাল মিডিয়াতে এসে এরকম নোংরামি করাটা আলাদা, ঠিক আছে। আমাদের কিমা দিদি বলছে মা হয়েছে তো তা হতেই পারে অত বড় বড়, তা কি হয়েছে, দুধ এসেছে, কিন্তু ওরকম করে থাকতেই পারে, গায়ে কাপড় দিতে ইচ্ছে নাই করতে পারে বলি। তারপরে বলছে কি যারা দেখছে তারা হচ্ছে নোংরামি করছে, মানে তাদের চোখটাই নোংরা, তাদের নজরটাই নোংরা। বলি কি প্রসব তো মানুষের যৌনাঙ্গ থেকে হয়, মানে জনিদার দিয়ে তো আমরা প্রসব করি, মহিলারা প্রসব করি, তাহলে তো ওটাও তো একটা আমাদের জন্য বিশাল বড় একটা জায়গা, মানে বাচ্চা জন্ম দিচ্ছি আমরা, সেটা আমাদের মাতৃত্ব। তাহলে তো ক্যামেরাটা নিয়ে ওখানেও ক্যামেরাটা সেট করে রাখা যেতে পারতো তো, যে দেখো আমি মাতৃত্ব স্বাদ নিচ্ছি, এই দেখো আমি এটা প্রসব দিচ্ছি, এই যে প্রসব করছি। তাহলে কেন সেই জিনিসটা মানুষে করে না, সেই জিনিসটাকে ঢেকে রাখা হয়। ঢেকে রাখার জিনিস ঢেকে রাখতেই হয়, যেটা খোলা রাখার জিনিস সেটা খোলা রাখতে হয়, যেটা ঢেকে রাখার জিনিস সেটাকে সবসময়ের জন্য ঢেকেই রাখতে হয়, সেটা মাতৃত্বর জন্য নয়। মাতৃত্বর জন্য যাদের নজর খারাপ, তাহলে তো তোমার কথা হিসাবে জনিদার দিয়ে যে আমরা প্রসব করছি সেটাকেও তো দেখানো উচিত ক্যামেরা বন্ধ দিয়ে, সেটাকেও তো ক্যামেরা করে দেখানো উচিত, ওটাও তো আমাদের মাতৃত্বই। ওখান থেকেই তো একটা বাচ্চার জীব জন্ম হচ্ছে একটা, যে পরবর্তীকালে আমাদের হয়তো সমাজের একটা বড় কিছু হতে পারে, আমাদের ভবিষ্যৎ, আমাদের সমাজের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যতের জন্ম হচ্ছে, তাহলে সেটাও তো একটা ভালো জায়গা, তাহলে তো সেটাকেও আমরা দেখাতে পারি। কিন্তু দেখাই না তো। ব্যাপারটা হলো কি বলতো, নজর নয়, তুমি যেরকম দেখাবে মানুষ সেরকম দেখবে, যেটা ঢাকার জিনিস সেটাকে ঢেকেই রাখতে হয়। মানছি ওর শারীরিক অসুস্থতা আমাদের হয়েছে তো, আমরা ক্যামেরা করিনি, বাইরে ছিলাম, ঘরে থাকতাম সবসময়, ক্যামেরা করিনি, কিন্তু আমাদের বাড়িতে যখন আমার সন্তানকে দেখতে আসতো আমরা গায়ে একটা ওড়না নিতাম, একটা মানুষ দেখতে আসতো গায়ে ওড়না নিতাম। এখানে হাজার হাজার মানুষ তাকে দেখছে, এতটুকু কমন সেন্স তাদের মধ্যে নেই। সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, এতটুকু কমন সেন্স নেই যে তার গায়ের মধ্যে ওটা দিয়ে তারপরে আসবে। কতটুকু আসছে, জোর হলে 20 মিনিট আসছে, 30 মিনিট আসছে, 30 মিনিটে তো ভিডিও হয়ই না, 20 মিনিট, ওই সারাদিনে 20 মিনিট, মানে 24 ঘন্টায় 20 মিনিট। তো যখনই আসছে একটু গায়ের মধ্যে উন্নাটা দিয়ে আসতে কি সমস্যা। আজকে কমেন্ট যখন পড়ছে, কমেন্টে বলছে যে আমি না তোমাদের কমেন্টটা পড়েছি, হ্যাঁ আমার ভুল হয়েছে বললে ভুল হয়েছে, লাভটা কি হলো, কমেন্টটা পড়ে লাভটা কি হলো, কমেন্টটা পড়ে কি তোমার চালচলনে তুমি কোনো কিছু পরিবর্তন করতে পেরেছো? পারোনি তো। তুমি কমেন্টটা পড়ছো, কমেন্ট পড়ে উত্তর দিচ্ছ, তারপরেও গায়ে একটা ওড়না নাওনি, তারপরেও তুমি নাইটিটাকে এরকম করে ধরে রাখছো, ওরকম করে যাতে মানুষ দেখতে না পারে। তাহলে এতই যখন তোমার ক্যামেরা সামনে আসে তোমার দ্বিধাবোধ হচ্ছে, আমি বুঝতে পারছি তোমার দ্বিধাবোধ হচ্ছে, তাহলে একটা ওড়না নিয়ে আসলেই তো হয়ে যায়। ভীষণ দৃষ্টিকটু লাগছে, জঘন্য লাগছে, এটাকে কোনো খারাপ নজর বলে না, তোমারই মান এবং সম্মান রক্ষার্থে সবাই দর্শকরা বলছে, তোমার মান সম্মান রক্ষার্থেই কিন্তু আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে, এবং যে তোমাকে প্রশ্রয় দিচ্ছে আমি বলবো সেই তোমার মান সম্মান বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। যে তোমাকে প্রশ্রয় দিয়ে বলছে ও যা করছে বেশ করছে না, ও যা করছে বেশ করছে না, যারা বলছে ও করেনি, ও এখন পারবে না এগুলো করতে,
নিজেই কাহিল হয়ে রয়েছে, আমি বলবো সেই তোমার মান সম্মানটা বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। ঠিক আছে, একটা মেয়ে, একটা মহিলা, একটা মা সবসময় ঢেকে রাখাই উচিত। ঢাকার জিনিস ঢেকে রাখাই উচিত। ভীষণ নোংরামি লাগছে, ভীষণ বাজে লাগছে, অড লাগছে দেখতে, চোখ বারবার যাচ্ছে, চোখ বারবার যাচ্ছে। আমরা জানি 2 নম্বর জিনিসের প্রতি কিন্তু আমাদের লোভ বেশি হয়, তার কারণ ওটা আইন বিরুদ্ধ কাজ। সেরকমই দেখবে কোনো খারাপ জিনিসের প্রতি কিন্তু চোখটা বারবার করে যায়। যখনই তুমি ওরকম করে নাইটিটা ধরছো, তুমি হাঁটাচলা করছো, যখন ওরকম মানে অড লাগছে, মানুষের চোখ ওখানেই যাচ্ছে। তোমাকে তো কত ফিমেল তো দেখে দেখে, কিছু মেল ক্রিয়েটার, মেল ভিউয়ার্সও তো তোমাকে দেখে। সেদিনকার তোমার ইসেতে এসেছিলো যে যারা যারা, তারাও তো মেল, তারাও তো দেখে। তাদের মুখোমুখি হতে কোনোদিনও তোমার লজ্জা লাগবে না? আমি তো শুধু তোমাকেই দেখলাম সরি, আমি তো শুধু তোমাকেই দেখলাম। আমি কিছুদিন আগে আরও 2-4 জনের বেবি হয়েছে দেখেছি, তারা সি সেকশনের বেবি হয়ে ফিট অ্যান্ড ফাইন, ক্যামেরার সামনে এসেছে, এত সুন্দর করে সি সেকশন হয়েছে, তারপরেও ক্যামেরার সামনে এত সুন্দর করে এসেছে। ওদের দেখলে মনেই হবে না যে ওদের সি সেকশনে বেবি হয়েছে, রিসেন্ট বেবি হয়েছে, 1 মাসও হয়নি, কিন্তু ক্যামেরার সামনে এত ফিটফাট করে এসেছে, গায়ে ওড়না দিয়ে এসেছে, এত সুন্দর। তাদের দেখে মনে হয় তারা সভ্য ঘরের, এবং এরা জানে ক্যামেরার সামনে কতটুকু আসতে হয়, কীভাবে আসতে হয়, এবং নিজের মান সম্মান কীভাবে রক্ষা করতে হয় জানে। ভিউজ ইনকাম করার জন্য আমি ভিডিও করছি ঠিকই আছে, আমাদের একমাত্র ইনকামের রাস্তাই আমার ভিডিও, আমার করতেই হবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের কারোরই। কিন্তু আমাদের দেখে ভিডিও করতে হবে, কোনটা করলে পরে আমার মান সম্মানের রক্ষা হবে। আমি মা হয়েছি বলে আমি সর্বস্ব খুলে রেখে দিলাম, দেখিয়ে দিলাম, তা নয়। মানে কি বলবো বলো তো, মানে সত্যি ভীষণ অড লাগছে, ভীষণ খারাপ লাগছে। থাকলেও তোমার খাওয়া দাওয়া সেটা নিয়েও কিন্তু প্রচুর আমার ভাল লাগছে না তোমার খাওয়া দাওয়া। মানে দিনে 2টো করে ডিমও চলে যাচ্ছে এটা। আর থাকলেও তোমার ব্যথার কথা, ব্যথা এটা আরও অনেক কদিনই থাকবে। এরকম করে টান পড়বে, যত শুকোবে না তত টানবে, জ্বলবে। হ্যাঁ, যত টান। আর আস্তে ধীরে একটু হাঁটাচলা করতে হবে, উঠা বসাটা একটু আস্তে ধীরেই করতে হবে, পেস্টিং তো আস্তে ধীরে করতে হবে, কিছুদিন আস্তে ধীরে করতে হবে। যাই হোক, এগুলো সব বাদ দিলাম। বাকিটুক তো তোমার ডাক্তার তোমাকে বলে দিয়েছে, কি করতে হবে না করতে হবে, তোমার ডাক্তার তোমাকে বলে দিয়েছে। এটুকুই বলার ছিল। থাকলেও আমাদের কিমা দিদির কথা, কিমা দিদি পড়েছে সুতোপাকে নিয়ে। প্রথমে তো সুতোপাকে একটু ধুইয়ে দিল, ধোয়ার পরে তারপরে মারিয়ার কাছে আসলো। মারিয়া যা করছে বেশ করেছে, যা করবে বেশ করবে, এগুলো কথা বলছে। আচ্ছা, সুতোপাকে নিয়ে কি বলছে, ওই দেখো সুতোপা নিজের মুখেই স্বীকার করলো ও কত টাকা তুলেছে। কি স্বীকার করেছে? সুতোপা একবারও বলেছে যে আমি 25 লক্ষ টাকা তুলেছি? বলেছে কি? বলেনি তো। ও কি স্বীকার করলো? ও তো বরাবরই বলে এসেছে আমার যখন দরকার হয়েছে আমি টাকা চেয়েছি, সবার সামনে চেয়েছি, লুকিয়ে চাইনি। যে এখানে এসে দাবি করছে সে মানুষের কাছে হাত পাতে, সে লুকিয়ে টাকা চাচ্ছে, টাকা নিয়েছে, আর এই ওপেন নিয়েছে। তাহলে ক্ষতিটা মানে কে, মানে কার? একজনের মাপ আর আরেকজনের দোষ। সত্যি কথা। তো যাই হোক, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে 25 লক্ষ টাকা নাকি সুতোপা উঠিয়েছে। এই ভুল ধারণায় বাঁচুক ওরা এই ধারণায় বাঁচতে চায়, এই ধারণাই বাঁচুক, সেটা নিয়ে কোনো আমার মতবিরোধ নেই। ওদের যদি ভুল ধারণা এটাতেই মনে শান্তি পায় যে ও 25 লক্ষ টাকা তুলেছে, তাহলে শান্তি পাক। কারণ আমরা সবাই জানি সুতোপা বলে দিয়েছে যে ও কত টাকা তুলেছে, এবং আমি বিশ্বাস করেছি সেই টাকাটার কথা, সেটা বলেছে যে। আচ্ছা, এটা হলো। এবার একটা কথা বলে কি, এখন কেন বলছে ও যে আমার ভিডিও, আমি আর কারুর কল রেকর্ডিংটা শোনাবো না। এখন কি সব চিচিং ফাঁক হয়ে গেছে? এখন কি ভয় লাগছে? মানে এদের মাথা এতটাই মোটা, এরা বুঝতেই পারেনি সুতোপা কেন বলছে। তাহলে তো ম্যান্ডিও কেস করতে পারে, ম্যান্ডিরও তো অনেক জিনিস ফাঁস করা হয়েছে। প্রথমত কথা, সুতোপা প্রথমে ম্যান্ডির কোনো জিনিস ফাঁস করেনি।
প্রথম কথা, ও 3 বছর আগেকার যে ঘটনাটা, তারপরে যে কেস হয়েছে সেই কেসটা বাদ দিয়ে পরবর্তীকালে যখন আবার সুতপা ম্যান্ডির সাথে যোগাযোগ করেছে, তারপরে গ্রুপ তৈরি করেছে, গ্রুপ থেকে বেরিয়ে গেছে, নিজে নিজে চুপচাপ বেরিয়ে গেছে। সুতপার তরফ থেকে আমরা কোনো ভয়েস রেকর্ডিং শুনতে পাইনি যতদিন না ম্যান্ডির তরফ থেকে এসেছে। ম্যান্ডি সবাইকে দিয়ে দিয়ে বেরিয়ে ম্যান্ডি চরিত্রটা, সুতপার চরিত্র বিক্রি না করে দিয়েছে ততদিন আমরা কিন্তু সুতপার কাছ থেকে ওদের কোনো রেকর্ডিং শুনতে পাইনি। কখন শুনেছি? যখন অলরেডি ম্যান্ডি মার্কেটে ছেড়ে দিয়েছে কয়েকটা রেকর্ডিং, তারপরে কিন্তু সুতপা এসে হঠাৎ কিন্তু এই রেকর্ডিংগুলো ছেড়েছে। এবং এটা যে কত বড় একটা ক্রাইম সেটা আশা করি পরবর্তীকালে তোমরা সবাই বুঝতে পারবে। তুমি যে আজকে বলছো না দিদি যে এখন এখন কি ভয় লাগছে? প্রথমত কথা, ওই আমাদের হচ্ছে সুতপা পরিষ্কার করে বলে দিয়েছে যে রেকর্ডিংটা যেটা আমি ছেড়েছি সেখানে আমি স্বয়ং উপস্থিত ছিলাম, আমি ছিলাম, আমার ছিলাম বলে এটা আমার পার্সোনাল, এবং আমার পার্সোনাল জিনিস আমি শোনাতেই পারি, ঠিক আছে। কিন্তু যারা রেকর্ডিংটা শুনিয়েছে তারা কিন্তু ওই জায়গাটাতে উপস্থিত ছিল না। তার মানে অন্যের কথা শুনে নিজের পায়ে কুড়োল মেরেছে, অন্যের কথা শুনে অন্যের উপরে বিশ্বাস করে বা ভিউজ ইনকাম করার জন্য বা একজনকে শেষ করার জন্য, মরিয়া হয়ে ওঠার জন্য যেই ভুল পদক্ষেপটা তুলেছে, সেই ভুল পদক্ষেপটা ভবিষ্যতে কতটা ভুল কতটা ঠিক সেটা প্রমাণ করবে। ঠিক সুতপা এই কথাটাই বোঝাতে চেয়েছিল, কিন্তু তোমার মাথায় ঢোকেনি। তুমি বলছো চিচিং ফাঁক, সব জেনে গেছে, সব বুঝে গেছে, এখন আর কিছু বলার নেই, বা এখন আর কিছু নেই, সেই জন্য আমি আর ছাড়বো না ভিডিও, এই কথাটা সুতপা বলছে। কেন বলেছে? অন্তর্নিহিত অর্থটা বুঝতেই পারোনি, বুঝেছ? যাই হোক, বাদ দিলাম সেই কথাটা, ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।